প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জেলা যশোর। এখানকার ফসলি মাঠের সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়, সেই সাথে এই জেলার দর্শনীয় স্থান মন ভরিয়ে দেয়। যশোর ভ্রমণে এসে দেখেছি কবি মাইকেল মধুসূদন দত্তের বসতভিটা, কপোতাক্ষ নদের অপার সৌন্দর্য, আরও দেখেছি ব্রিটিশ শাসনামলে নির্মিত উপমহাদেশের সবচেয়ে বড় ভবন। স্বাদ নিয়েছি 132 বছরের পুরনো জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত ঢাল রুচি ও রাজভোগ মিষ্টির। সারাদিন যশোরে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পর বিকেলে আমরা বাসে করে চলে যাই নড়াইলে রাত কাটিয়ে পরের দিন ঘুরে দেখি বিখ্যাত চিত্রশিল্পী SM সুলতানের বসতভিটা ও জাদুঘর। চিত্রা নদীর তীরে বহু বছর আগে জমিদারদের নির্মাণ করা হাওয়াখানা, প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা চিত্রা রিসোর্ট। এছাড়াও ঘুরে দেখেছি নড়াইল শহর ও আঁকাবাঁকা পথে বয়ে চলা চিত্রা নদী ও নদী পাড়ের সবুজে ঘেরা গ্রামগুলো। বন্ধুরা, ঢাকা থেকে মাত্র 1560 টাকা দিয়ে কিভাবে যশোর নড়াইল ভ্রমণ করলাম সবকিছুই তুলে ধরব এই ভিডিওতে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন প্রতিদিন দিনরাত এমনই ব্যস্ত থাকে। কেউ আসে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে, আবার কেউ কর্মসংস্থানের জন্য ছুটে আসেন ব্যস্ত নগরী ঢাকায়। এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন জাহানারাবাদ, সোনার বাংলা, বেনাপোল এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উদ্দেশ্যে। শহরতলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখে নিলাম রেলওয়ে স্টেশনের মূল অবকাঠামোটি। যশোর ভ্রমণের এক সপ্তাহ আগে রাত 11:45 বেনাপোল এক্সপ্রেস ট্রেনে সুবন চেয়ারের টিকিট কেটে নেই 570 টাকা দিয়ে রেল সেবা অ্যাপের মাধ্যমে আমরা। তাই আর স্টেশনে এসে আলাদাভাবে ঝামেলা পোহাতে হলো না আমাদের। ট্রেন ছাড়ার ঘণ্টাখানিক আগে এসে নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়ালো আমাদের ট্রেনটি। এই প্ল্যাটফর্ম থেকে আগে শুধু নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনগুলো ছেড়ে যেত, আর এখন পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবগুলো ট্রেনই এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। নির্দিষ্ট সময়ের মিনিট 20 আগে টিকিটে উল্লেখিত নির্দিষ্ট কামরার সিটে বসে পড়ি আমরা। রাত 11:45 ট্রেন ছাড়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব করে রাত 11:51 বেনাপোলের উদ্দেশ্যে চলতে শুরু করলো ট্রেনটি। আলু ঝলমলের ঢাকা শহরকে পিছনে ফেলে যাচ্ছি যশোরে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে। ভাবতেই অবাক লাগছে। সেই অভিজ্ঞতা সামিল হতে আজ আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক ভাই। পদ্মা সেতু নির্মাণের ফলে এই রুটে ট্রেন চলাচলের বেশ গতি এসেছে, সেই সাথে যাত্রীদের সময় ও কষ্ট লাঘব হয়েছে অনেক। রওনা দেওয়ার 1 ঘন্টার মধ্যেই আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দেখা পেলাম। এক পাশ দিয়ে গাড়ি আর অপর পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেন। দিনের আলোতে এই দৃশ্যটা দেখতে নিশ্চয়ই দারুণ লাগতো। চলার পথে ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মেহেরপুর সহ বেশ কয়েকটি রেলওয়ে স্টেশনে ব্রেক দেয় ট্রেনটি। অবশেষে 275 কিলোমিটার পথ অতিক্রম করে ভোর 6টায় আমরা পৌঁছে যাই যশোর রেলওয়ে স্টেশনে। আমরা যখন ট্রেন থেকে নামি তখনও চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ গন্তব্য বেনাপোল বর্ডার, যা আগেই বলেছি আপনাদের। আর এই যশোর রেল স্টেশনের একেবারে বিপরীত দিকে বেনাপোল বর্ডার অবস্থিত। তাই ইঞ্জিন গড়িয়ে ট্রেনটি আবারও রওনা দিবে বেনাপোলের দিকে। অন্ধকার থাকার কারণে স্টেশনে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করি আমরা। এরপর সকাল 8টার দিকে রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি ব্যাটারি চালিত রিকশাতে করে রওনা দেয় ব্রিটিশ শাসনামলে নির্মিত উপমহাদেশের সে সময়কার সবচেয়ে বড় ভবন কালেক্টর ভবনের উদ্দেশ্যে। রেলওয়ে স্টেশন থেকে কালেক্টর ভবনের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এলাম কালেক্টর ভবনে। এটি উপমহাদেশের সর্বপ্রথম নির্মিত সবচেয়ে বড় ভবন। সত্যি সত্যি এর বিশালতা দেখে অবাক হতেই হয়। প্রায় 250 বছরের পুরনো ভবনটি কি অসাধারণ স্থাপত্যশৈলী নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, যেন অবিশ্বাস্য।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি যশোর কালেক্টর ভবনে। এটি যশোর সদরে অবস্থিত। আপনারা যদি দেখেন এই ভবনটি কিন্তু এখনো খুবই নতুন লাগছে। আসলে এটি কিন্তু প্রায় 2 থেকে 300 বছরের পুরনো একটি ভবন। এটি কিন্তু সেই ব্রিটিশ শাসনামলে কালেক্টরদের জন্য নির্মাণ করা হয়েছিল। আসলে এখানকার যদি স্থাপত্য শৈলী, ভবনটির বিশালতা আপনারা দেখেন যশোর এসে, তাহলে আপনারা সত্যি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। 1786 সালে ব্রিটিশ সরকার রাজস্ব আদায়ের জন্য টিলম্যান হেঙ্কেলের অনুরোধে এই বিশাল ভবনটি নির্মাণ করেন। সে সময় এই ভবনে প্রতি বছর রাজস্ব জমা পড়ত প্রায় 7 লক্ষ টাকা। এই ভবনের সামনে রয়েছে যশোর জেলার মানচিত্র, আর এর সামনে রয়েছে বিশাল বড় একটি পুকুর। ঐতিহাসিকভাবে এই ভবনটির অনেক গুরুত্ব রয়েছে। ব্রিটিশ শাসনামলে যেমন এটি সরকারি কাজে ব্যবহৃত হতো, এখনও এটি যশোর জেলা প্রশাসকের বিভিন্ন কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রাচীন এই ভবনটির সৌন্দর্য ও বিশালতা দেখতে প্রতিদিনই বিকেলবেলা অনেকেই আসেন এখানে। যশোর শহরের পথঘাটের সৌন্দর্য মোহনীয়। ব্রিটিশ ভারতের প্রথম জেলা এটি। সে সময় থেকে এই শহরের উন্নয়নের ছোঁয়া লেগেছে বেশ। তবে পুরাতন অস্তিত্ব পেছনে ফেলে ইট পাথরে গড়ে ওঠা এই সৌন্দর্যও চোখ জুড়িয়ে দেয়। কালেক্টর ভবন দেখে আমরা চলে আসি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রাস্তার পাশে অবস্থিত ঝলযুগ মিষ্টান্ন ভান্ডারে। এটি কালেক্টর ভবন থেকে পায়ে হেঁটে মাত্র কয়েক মিনিট দূরত্বের পথ। 133 বছরের পুরনো এই মিষ্টান্ন ভান্ডারটি, সেই সাথে যশোর শহরের সবচেয়ে প্রাচীন মিষ্টান্ন ভান্ডার এটি। সকালের নাস্তার রুচি ও মিষ্টির জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় বেশ সুনাম রয়েছে এই ঝলযুগ মিষ্টান্ন ভান্ডারের। প্রাচীন এই ঐতিহ্যবাহী দোকান থেকে নাস্তা করতে চাই, তাই চলে এলাম ভিতরে। এখানে ডাল, ভাজি ও রেকে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রকমের মিষ্টি। বন্ধুরা, যশোরের ঐতিহ্যবাহী জলযুগ মিষ্টান্ন ভান্ডার থেকে সকালের খাবার খেয়ে এলাম, নাস্তা করলাম। আসলে এখানকার গরম গরম রুচি, আর হচ্ছে ডাল, সাথে রাজভোগ একটি মিষ্টি দিয়েছিল। খাবার কিন্তু খুবই ভালো। সকালের খাবার তো আসলে মানে ভালোই ছিল আর কি। এত পুরাতন একটা হোটেলে, প্রায় হচ্ছে 130 বছরের পুরাতন একটা হোটেলে আমরা হচ্ছে সকালের নাস্তাটি সম্পূর্ণ করেছি। এটা আসলে খুবই ভালো লাগছে, একটা হিস্টোরিক্যাল ভাব আসছে। আর এখন আমরা কোথায় যাব? এখন হচ্ছে আমরা যাব সাগরদাড়িতে। সেখানে হচ্ছে বাংলা সাহিত্যের একজন কবি, যাকে আসলে সবাই চিনে, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি বলা হয় আর কি। তো সেখানে আমরা যাচ্ছি আর কি। সকালে ভরপেট খাওয়ার পর জলযুগ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে একটি ব্যাটারি চালিত অটোতে করে রওনা দেই যশোর বাস টার্মিনালের দিকে। যশোর বাস টার্মিনাল থেকে বিভিন্ন জায়গায় সবগুলো বাস ছেড়ে যায়। যশোর বাস টার্মিনাল থেকে জনপ্রতি 70 টাকা ভাড়ায় বাসে করে রওনা দেই যশোর জেলার কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি গ্রামের দিকে। এই পথে যেতে বাসের জানালা দিয়ে বাহিরে তাকালেই চোখে পড়বে সবুজ গাছগাছালি আর বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠ। যশোর বাস টার্মিনাল থেকে কেশবপুরের দূরত্ব 31 কিলোমিটার, আর কেশবপুর থেকে সাগরদাড়ির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। কেশবপুর এসে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে রওনা দেই কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে। এই পথে চলতে পথঘাট ও চারপাশের প্রকৃতি পরিবেশ চোখ জুড়িয়ে দিবে, মন ভরিয়ে দিবে। কেশবপুর বাজার থেকে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আসতে সময় লাগলো মাত্র 40 মিনিট। মধুপল্লীতে প্রবেশের প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। পুরো মধুপল্লী জুড়ে রয়েছে নানান ফুলের সমারোহ। এছাড়াও রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের একটি আবক্ষ মূর্তি। বন্ধুরা, আমরা এখন আছি মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লীতে, আর আমার পিছনে হচ্ছে মধুপল্লীতে ঢোকার পর এখানে একটি মধুসূদন দত্তের একটি মূর্তি রয়েছে অসাধারণ। আর পাশাপাশি আপনারা এখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এখানকার বিভিন্ন স্থাপনা আর কি, সেই প্রাচীন স্থাপনা। ওনারা যে জমিদারি পরিচালনা করতো সেই ভবনগুলোই কিন্তু এখানে রয়েছে। এখানে একটি আপনার কাছারি ভবন দেখতে পাচ্ছি। আসলে একে একে এখানে কোন কোন ভবন রয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। পুরো মধুপল্লীটি চমৎকার সাজানো গোছানো। এখনো এখানকার পুরাতন ভবনগুলো বেশ নজর কাড়া।
কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব কৈশোরের সবটুকু সময় কাটে এখানে রয়েছে তার ব্যবহৃত কয়েকটি ভবন, পুকুরঘাট এবং কবির নানান স্মৃতিবিজড়িত জিনিসপত্র, জানিয়ে বর্তমানে এখানে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পরিবারের যারা রয়েছিল তারা যে জিনিসগুলো ব্যবহার করতো। দেখুন, এখানে কিন্তু প্রাচীন একটি আয়না রয়েছে, পাশাপাশি টিফিন ক্যারিয়ার, আর এখানে কিন্তু প্রাচীন একটি দা দেখতে পাচ্ছি। আর দেখুন, এই রুমে কিন্তু ব্যবহৃত অনেক কিছু রয়েছে। এমনি করেন যেন ছবিগুলো দেখি। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মধুপল্লীর একেবারে ব্যাক সাইডে। দেখুন, আমার পিছনে কিন্তু হলুদ কালারের বিশাল একটি ভবন দেখতে পাচ্ছেন। আর আসলে এটি হচ্ছে কবির কাকার বাড়ি। ওনার কাকা নাকি এই বাড়িটি নির্মাণ করেছিলেন, সেটি দেখতে পেলাম এখানে এসে। আসলে এই জমিদার বাড়িটি এতটাই সুন্দর, এখানকার কারুকাজ নকশা এতটাই সুন্দর, একেবারে মনোমুগ্ধকর। আর বর্তমান সময়ে কিন্তু এরকম বাড়ি মনে হয় না যে কখনোই অথবা সেই রকম টাকচারে বাড়িগুলো নির্মাণ করা সম্ভব। ভাই, কি বলেন? এখন কি অবশ্যই এই বাড়িগুলো কি এখন না, এখন তো আসলে এরকম ভাবে কল্পনাই করা যায় না। এটা আসলে আর কি দেখে মনে হয় না যে এটা আর কি 200 বছর দেড় বা 200 বছর না হলেও তো 100 বছর প্লাস হবে। আমি ঠিক ইয়ারটা আসলে জানি না, কিন্তু দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে কতটা পুরাতন স্থাপনা। এবং কি এখনকার যেসব বাড়ি টুড়ি গুলা বানানো হয় এগুলো তো আপনার ধরতে গেলে 2 বছরও টিকে না। অনেক কেমন লাগলো মধুপল্লীতে? অসাধারণ। আসলে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওনার বাড়িতে এসে আসলে ওনাকে জানতে পারছি আসলে কাছ থেকে। এটা আসলে আর কি খুবই ভালো লাগার বিষয়। কবি মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লীর খুব কাছেই রয়েছে কপোতাক্ষ নদ। নদে যাওয়ার পূর্বে চোখে পড়বে কবির এই বিশাল বড় মূর্তিটি। এটি কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ। শুষ্ক মৌসুমেও নদীটিতে পানি রয়েছে প্রচুর, সেই সাথে স্রোত রয়েছে বেশ। প্রতিদিন এই নদী ও ঘাটটি দেখতে দেশ বিদেশের অনেক মানুষ আসেন এখানে। তাই তো কবির স্মৃতিবিজড়িত ঘাটকে কেন্দ্র করে এখানে একটি পার্ক নির্মাণ করা হচ্ছে। ধূত্তবাড়ি ও কপোতাক্ষ নদীর ঘাট ঘুরে দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা চলে আসি সাগরদাড়ি বাজারে। এখানে সাধারণ মানের একটি হোটেল থেকে ডিম ও সবজি ভাজি দিয়ে সেরে নেই দুপুরের খাবার। এরপর সাগরদাড়ি থেকে চলে আসি কেশবপুর থেকে বাসে করে ফিরে আসি রাজারহাট মোড়ে। বলে রাখি, এই রাজারহাট মোড় যশোর বাস টার্মিনালের খুব কাছেই অবস্থিত। রাজারহাট মোড় থেকে অটোতে করে রওনা দেই যশোরের মণিহারের দিকে, কারণ মণিহার থেকেই নড়াইলগামী বাসগুলো ছেড়ে যায়। এখন এখানে যে প্রশস্ত রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে মাগুরায়। রাজারহাট থেকে খুব অল্প সময়ের মধ্যে চলে আসি মণিহারে। এই মণিহার বাসস্ট্যান্ড থেকে নড়াইলের দূরত্ব 31 কিলোমিটার। এখান থেকে জনপ্রতি 70 টাকা বাস ভাড়ায় রওনা দেই নড়াইলে। আমরা নড়াইলে রাত কাটিয়ে পরের দিন ঘুরে দেখব নড়াইলের সকল দর্শনীয় স্থান। তবে আপনাদের হাতে সময় থাকলে অথবা যশোরে রাত কাটিয়ে পরের দিন ঘুরে দেখতে পারেন ভরত রাজার দেউল, প্রাচীন ঐতিহ্যের ধারক মণিহার সিনেমা হল, গদাখালী ফুলের হাট, কেশবপুরের হনুমান গ্রাম সহ আরো অনেক কিছুই। রওনা দেওয়ার 1 ঘন্টা পর আমরা চলে আসি নড়াইলে। ততক্ষণে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। নড়াইলের কোথায় রাত কাটালাম, কোন কোন জায়গা ঘুরে দেখলাম, সবকিছুই দেখতে পাবেন আগামী পর্বে। বন্ধুরা, ঢাকা থেকে রওনা দিয়ে যশোর করে নড়াইল আসতে এ পর্যন্ত কত টাকা খরচ হলো সবকিছুই বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চাইলে আমাদের ভ্রমণ খরচটি ডেসক্রিপশন বক্সে প্রবেশ করে দেখে আসতে পারেন। নিচ দিয়ে সুড়ঙ্গ পথ আছে এখানে। আগে আর কি যাদের ছিল আর কি, হ্যাঁ জমিদাররা নাকি সুড়ঙ্গ পথ দিয়েও এখানে আসতে পারতেন, কিংবা আবার মানুষ মেরেও সুড়ঙ্গ দিয়ে নাকি দিয়ে দিত। ওখান থেকে এখানে নাকি নদীতে লাশ চলে যেত।